জি ম্যাম, শুনতে পাচ্ছি, মুট করে রাখতেছি। ওকে, সো আমাদের ফার্স্ট সেমিস্টারের একটা সাবজেক্ট রয়েছে বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি এন্ড ফিজিওলজি। আসলে এটা একটা সাবজেক্ট নামে আসছে, বাট এখানে বেশ কয়েকটা সাবজেক্ট ইনক্লুড আছে। এটার মধ্যে আপনি অ্যানাটমি পাবেন, ফিজিওলজি পাবেন, সাইকোলজি পাবেন। সো এই 3-4টা, ইভেন ফিজিওথেরাপিও এটার মধ্যে পাবেন। তো ওভারঅল 4টা সাবজেক্টের কম্বিনেশনে এই সাবজেক্টের সিলেবাসটা করা। সেটা অনেক লম্বা একটা সিলেবাস। আপনাদের কাছে সিলেবাস থাকলে নিশ্চয়ই আপনারা সিলেবাস দেখেছেন বা দেখলে বুঝতে পারবেন এটা অনেক বড় একটা সিলেবাস। এই কোর্সের সবচেয়ে লং সিলেবাস হচ্ছে এটা। যাই হোক, সেটা ব্যাপার না। আমরা আমাদের সাইকোলজি আজকে পড়ব। বিফোর গোইং টু স্টার্ট দ্য ক্লাস, আমরা একটু চেষ্টা করব আজকে একটা সাইকোলজিক্যাল টেস্ট নেওয়ার। শুরুতেই আপনাদের একটা সাইকোলজিক্যাল টেস্ট নিব, যে কারণে আমি আপনাদেরকে বলেছি যে আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। আমরা একটা সাইকোলজিক্যাল টেস্ট নিব। তো অনেকগুলো টেস্ট আছে। এই টেস্টটা জাস্ট ডিপ্রেশন মাপার জন্য। বুঝতে পেরেছেন? ডিপ্রেশন, আপনি কতটুকু ডিপ্রেসড। সাইকোলজিক্যাল বিভিন্ন টেস্ট আছে, পার্সোনালিটি টেস্ট আছে, আইকিউ টেস্ট আছে, বাচ্চাদের আচরণ ইভালুয়েট করার জন্য টেস্ট রয়েছে। সো ইভেন এই যে বিডিআই 2, যেটাকে ব্যাক ডিপ্রেশন ইনভেন্টরি সেকেন্ড এডিশন, এটা এখানে এই টেস্টটা আমরা এখন নিব। আপনাদের সবার কাছে কাগজ কলম আছে? জি স্যার, আছে। ওকে ওকে, ঠিক আছে। যদি কেউ ফাঁকি দেন শেষে ধরা পড়বেন, টেস্টের শেষে ধরা খেয়ে যাবেন কিন্তু। সুতরাং সবাই এই টেস্টটাতে, আই হোপ আপনারা এনজয় করবেন। এই টেস্টটাতে সবাই অ্যাটেন্ড করেন, তাহলে সবার যার যার আপনার মধ্যে কতটুকু ডিপ্রেশন আছে, আপনি কতটুকু ডিপ্রেসড, সেটা বুঝতে পারবেন। রুলসটা আগে জেনে নিই। সবাই আমার কথা নিশ্চয়ই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, রাইট? Am I right? জি স্যার। ওকে, ভেরি গুড। জি জি। Yes, sir. তো রুলসটা শুনে নেই। এখানে টোটাল কোশ্চেন আছে 21টা, 21 কোশ্চেন্স। আপনার আপনার সবাই নিজেকে মূল্যায়ন করবেন, নিজেকে ইভালুয়েট করবেন। এই ফর্মে টোটাল 21টা কোশ্চেন আছে। এখানে স্কোর আছে 0 থেকে 3 পর্যন্ত। 0 থেকে 3 পর্যন্ত আপনার অনুভূতির সাথে সবচেয়ে মিল থাকা অপশনটি বেছে নেবেন। এখানে বেশ কয়েকটা অপশন আছে। 0 থেকে 3 পর্যন্ত টোটাল 4টা করে অপশন পাবেন প্রত্যেকটা কোশ্চেনে। সো এই 4টা করে অপশন পাওয়ার পরে আপনি নিজেকে মার্ক দিবেন। 1 নাম্বার কোশ্চেনে মার্ক দিবেন 0 থেকে 3 এটার মধ্যে, যেটা আপনার ক্যারেক্টারের সাথে মিলে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট প্রত্যেকটি প্রশ্নে এমন একটি উত্তর আপনাকে সিলেক্ট করতে হবে, বেছে নিতে হবে, যা গত 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ রিসেন্ট গত 2 সপ্তাহে আপনার যে অনুভূতি, ফিলিংস, এর সাথে সবচেয়ে বেশি মিল, এরকম অপশন আপনাকে বেছে নিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা? ধরেন আপনি এখান থেকে 10 বছর আগে অনেক দুঃখ পেয়েছিলেন, সেটা এখন ধরা যাবে না। এখান থেকে লাস্ট 2 উইকস আপনি ইভালুয়েট করতে পারবেন গত 2 সপ্তাহের পারফরম্যান্স। তো 0 থেকে 3 পর্যন্ত মার্ক আপনি 0 দিতে পারেন, 1 দিতে পারেন, 2 দিতে পারেন, 3 দিতে পারেন। তবে ওখানে অপশন দেখে আপনার ক্যারেক্টারের সাথে যেটা মিলবে, আপনার অনুভূতির সাথে যেটা মিলবে, সেটা আপনাকে বেছে নিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা সরাসরি কি টেস্টে চলে যাব তাহলে? জি স্যার। জি স্যার। সবাই একটু রেসপন্স করবেন, তাহলে আমি সবাইকে বুঝতে পারবো যে আপনারা আসলে কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছেন। জি স্যার, শোনা যাচ্ছে। আপনারা নিজেদেরকে মার্ক দিবেন 1 থেকে 21 পর্যন্ত, সবাই দাগ নাম্বার দিবেন। ধরেন 1, তার নিচে 2, তার নিচে 3, এভাবে 21 পর্যন্ত দাগ নাম্বার দিবেন।
আর রাইট সাইডে মার্ক বসাবেন, 1 নম্বরে কত পেয়েছেন, 2 নম্বরে কত পেয়েছেন, 3 নম্বরে কত পেয়েছেন, এভাবে 21 পর্যন্ত মার্ক দিবেন। ঠিক আছে, তাহলে আমরা ফর্মটা একটু দেখি। প্রথম কোশ্চেন সবার জন্য, প্রথম কোশ্চেন হচ্ছে দুঃখ। দেখেন দুঃখর নিচে এখানে অপশন আছে, 4টা অপশন দেখতে পাচ্ছেন, 0 1 2 3, জি 4টা অপশন। এখান থেকে আপনি যে অপশনে পড়ে যান সেই মার্কটা আপনার ওই 1 নাম্বারের পাশে লিখেন, 1-এর পাশে রাইট সাইডে আপনার মার্কটা নিজে দেন। আপনি যদি 0-তে থাকেন তাহলে 0 দেন, আপনি যদি আপনার অবস্থান যদি 1-এ হয় তাহলে 1 দেন, যদি 2 হয় তাহলে 2 দেন, যদি 3 হয় তাহলে 3 দেন। অপশনগুলো পড়ে তারপরে নিজের অপশনটা সিলেক্ট করেন। তবে অপশনগুলো পড়েছেন? জি পড়েছি। হ্যাঁ স্যার ওকে, পড়ছি। সব 1 নাম্বার কোশ্চেন তাহলে কি স্কিপ করব? এটা সবার অ্যানসার করা শেষ? জি হ্যাঁ স্যার। স্যার। জি জি স্যার। ওকে, কেউ যদি মিস করেন তাহলে বলবেন। এখন 2 নাম্বার কোশ্চেনে আছেন। আচ্ছা আমি এটা একটু ছোট করে দিই, তাহলে আপনারা কি ক্লিয়ারলি পড়তে পারছেন এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা 2 নাম্বার কোশ্চেনটা দেখেন। 2 নাম্বার কোশ্চেনে আছে ভবিষ্যৎ নিয়ে হতাশা। এখানে 4টা অপশন আছে, সবাই অপশনগুলো পড়েন, পড়ে নিজেকে মার্ক করেন। মার্ক হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। আপনি স্যার আর কোন একটু জুম অপশনে, করে দেখালে ভালো হয়। জি স্যার, এবার ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করা শেষ সবার? মার্ক দেওয়া শেষ? জি আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা যেটা করবেন, রাইট সাইডে এরকম বাংলায় লিখতে পারেন অথবা ইংরেজিতে লিখতে পারেন, এরকম 1 দাগ 2 দাগ এরকম দিবেন এই লেফট সাইডে। আর ধরেন 1-এ আমি পেয়েছি 0, আবার 2 আমি পেয়েছি 3, এরকম করে মার্ক দিতে থাকবেন। এই রাইট সাইডে হচ্ছে মার্ক, আর এই সাইডে হচ্ছে আপনার কোশ্চেন নাম্বার। ওকে, জি স্যার, আমরা এইভাবে লিখছি। আপনারা এভাবে দিবেন। আমি অনেক হয়তো বুঝতে পারেন না নেটওয়ার্কের সমস্যার কারণে, এর জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আশা করি এটা সবাই এই টেস্টটা এনজয় করবেন, তারপরে দেখবো কে কত পান। ওকে, এখন 3 নাম্বার কোশ্চেনে যান। 3 নাম্বার কোশ্চেন ব্যর্থতার অনুভূতি। আমি নিজেকে ব্যর্থ মনে করি না, এটা হচ্ছে 0। আমি কিছু ব্যর্থতা অনুভব করি, 1, এটা 1 মার্ক। আমি বারবার ব্যর্থ হয়েছি বলে মনে করি, 2 মার্ক। 3 মার্ক হচ্ছে আমি নিজেকে পুরোপুরি ব্যর্থ মনে করি। এটা কি স্কিপ করব? এটা শেষ 3 নাম্বার? জি স্যার, 3 নাম্বার শেষ। ওকে, সবাই অপশনগুলো পড়ে নিজেকে মার্ক দিবেন। এখন 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বার হচ্ছে আনন্দ হারানো। আমি আগের মতোই আনন্দ পাই, এটা 0 মার্ক। কিছুটা কম আনন্দ পাই, 1 মার্ক। আমি আগের মতো আনন্দ পাই না, এখন আর কোনো কিছুতেই আনন্দ পাই না। মার্কগুলা বাম পাশে আছে, আপনারা মার্কগুলা দিয়ে ফেলেন। স্যার, আর একটু নিচে নামলে সুবিধা হয়, আর একটু নিচে। 5 নাম্বারে আচ্ছা, মানে 4 নাম্বারটা একটু নিচের দিকে করেন, নিচে নামান, উপরে না, হ্যাঁ একটু নিচে। ওকে স্যার, ওকে ওকে স্যার। 4 নাম্বার শেষ? জি স্যার। আচ্ছা 5 নাম্বারে যাই, কেউ মিস করলে বলবেন, তাহলে সেটা আবার দেখাবো। অপরাধ বোধ, 5 নাম্বারটা দেখেন, দেখে মার্ক দিয়ে ফেলেন। স্কিপ করি?
জি করেন। আপনারা একটু সিগন্যাল দিবেন 6 নাম্বারটাতে যান। 6 নাম্বার কোশ্চেনটা অপশনগুলো পড়ে নিজেকে মার্ক দেন। এরপরে 7 নাম্বারে যাচ্ছি, দেখেন। সাত নাম্বার স্কিপ করব। জি করেন। জি জি স্যার। স্যার। 8 নাম্বার দেখেন। আচ্ছা, একটু দ্রুত যাবেন, হ্যাঁ। 9 নাম্বার নয় হয়েছে স্যার। 10 নাম্বার স্যার 9 নাম্বারটা আর একটু দেখান। দেখেন। হয়েছে স্যার। 10 নাম্বার দেখেন। এগারো নাম্বারটা খেয়াল করেন। ওকে, 12 নাম্বার বিচারপতি নেতিবাচক ভালো মানুষ মনে করেন মনে করি অ্যারো কর্মদক্ষতা কমে যাওয়া আর 14 নাম্বার 14 নাম্বার 15 ক্লান্তি শক্তি কমে যাওয়া। ওকে, নাম্বার 16 Thank
Number 17. Number 18. Number 19. Number 20. Number 21. সময় আমার সবাই কি 21টা কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছেন? জি স্যার। জি স্যার। কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারেন নাই, মিস করেছেন, এরকম কেউ কি আছেন? না স্যার। জি না স্যার। স্যার 8 নাম্বারটা আমার অপশনের বাইরে। জি 8 নাম্বার কোশ্চেনটা আপনার অপশনে যা আছে আমার ব্রেনতে তা নেই। তিতুমির আবার বলেন। 8 নাম্বার যে আপনার যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে একটাও আমার ব্রেনতে ক্যাচ করে না। 8 নাম্বার কোশ্চেন, জি স্যার। 8 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, কাঁদে আমি সাধারণ সময়ের উপর কাঁদি, আমি এখন আগের জিনিসে কাঁদি। আপনার একটাও কথা এগুলোর ক্লিয়ার মধ্যে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। আপনার এই অপশনগুলোর মধ্যে একটাও আমার সাথে মিল হচ্ছে না, আমার মাইন্ডের সাথে সেট আপ হচ্ছে না। এই অপশনের মধ্যে একটাও আপনার সাথে মিলছে না? জি স্যার, একটাও মিলছে না। একটাও আপনার সাথে মিলছে না, তাহলে আপনি স্পেশাল কেস, সেক্ষেত্রে আপনাকে সাইকোলজিস্টের পরামর্শ নিতে হবে। না মিললে নাই, বিষয়টা ঠিক বুঝতে পেরেছেন? কিছু কিছু স্পেশাল কেস থাকে, এখানে 4টা করে অপশন আছে। এখন এটা একটা স্ট্যান্ডার্ড মেথড, এখানে আপনার জন্য আপনার মতো করে 10টা অপশন দিবে না। এখান থেকে যদি লাস্ট 2 উইকসে আপনার কোনো আপনার অনুভূতির সাথে মিলে যায়, সেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। যদি না মিলে সেই ক্ষেত্রে এক্সেপশন। এখন স্যার 20টা স্যার মিলে না। 1 2 স্যার 3 একটু 1 9 2 নাম্বারটা 3 দেখাবেন? 9 নাম্বারটা নিয়ে আমার একটু কনফিউজ ছিল। 9 নাম্বার, বিরক্ত হওয়া। জি স্যার, এখন ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আর কার কোন কোশ্চেন? স্যার দুঃখ, এই যে মানে 1 2 3 এই তিনটা করা হয়নি। নাম্বার 1 দেখেন। ইয়েস স্যার। নাম্বার 2 ওয়েট স্যার, আমি কিছুটা স্যার একটু প্রথমে, হ্যাঁ দুঃখিত না, আমি কিছুটা দুঃখিত, প্রায় সবসময় দুঃখ করে ফেলতে আমি কিছুটা দুঃখিত। তারপরে 2 উনি তো সবকিছু লিখতেছে, শুধু নাম্বার আপনার দিলেই তো হয়।
সাথে যেটা মিলে যায় শুধু সেটা লিখে বা ওই নাম্বার দিলে হচ্ছে নাম্বারটা লিখে লিখে হবে, এত কিছু লিখে লাগবে না তো। তারপরে ব্যর্থতার অনুভূতি কিছুটা। হ্যাঁ স্যার হয়েছে। এই যে নিচে কি বলে কয় নম্বর যেন? আর কারোর কোনো আরে, থাকবে? স্যার কোনো সমস্যা নেই। ওকে, ভেরি গুড। তাহলে এখন সবাই একটু যার যার নাম্বারগুলো যোগ করেন 21টা কোশ্চেনের। কি বলেন? হ্যালো স্যার। স্যার আমি 4 থেকে 7 পর্যন্ত আমি লিখতে পারি নাই স্যার, আমি দেখেন, আগে চার। ছিলাম না তো প্রথমের দিকে। আনন্দ স্যার যোগ করে ফেলছি। আচ্ছা, যোগ করে থাকলে মনে মনে রাখেন, পরে আমি জিজ্ঞাসা করব। এটা 5, স্যার 5 হয়েছে, তারপরে নিচের দিকে 6 নাম্বার। স্যার এই যে 18 এখন কেউ 18 নাম্বারটা, এখন নাম্বারটা কেউ বলবেন না, নাম্বারটা রাখেন। প্লিজ স্যার একটু 12 আলা। আচ্ছা, 12 আর 12 16 আর নাম্বার 13 দেখাচ্ছি। নাম্বারটা যদি একটু দেখাতেন। 13 12 স্যার। ওকে, 7 জি হয়েছে। স্যার। 7। ওকে, 12। স্যার অনেক কষ্টে জয়েন করতে পারলাম। জয়েন করতে কোনো অসুবিধা হচ্ছিল গ্রুপে ক্লাসে? ঢুকতে পারতেছিলাম না, অনেকক্ষণ যাবত আমি গ্রুপে এসএমএস করেছি। আচ্ছা, 16 নাম্বারটা। খাওয়ার সমস্যা 16 নাম্বার, খাওয়ার সমস্যা। 18 স্যার নাম্বার, আমার 4 আর 5 নম্বরটা একটু 4 আর 5। জি 18 নাম্বার দাম। 4 দেখেন, নাম্বার দেখেন। ধন্যবাদ স্যার। ওকে, তাহলে সবাই কে স্যার কত 18 পেয়েছেন নাম্বার? জি জি, 20 21 স্যার 18 আর 19 নাম্বারটা। 18 আর 19। জি জি। 18। 13 নম্বরে কি ছিল? 13 নম্বরে আমি বলেছি জাস্ট নাম্বারের 18 আর পাশে 19 নাম্বারটা। নিজের মার্কটা দিতে। 13 নাম্বার এটা। জি বলেন, 20 আর কে কি বললেন? 20 নাম্বার স্যার। কত? 20 20। জি। আচ্ছা, শিমলা আপনার ভিডিওটি অফ করেন। 20 নাম্বার। কেন ভিডিও অন হয়ে আছে? আপনার তো সব আমরা তো দেখা সব যায়। খাওয়া দেখতে পাচ্ছি। স্যার আমার মনে হয় এখন সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এক্স্যাক্টলি, ঠিক বলেছেন। তো আমরা এই চেষ্টা নিলাম। এখন এটা মার্ক অনুযায়ী যে আপনার এই পারফেক্ট 100% রাইট হবে বিষয়টা এমন না। এখানে সাইকোলজিস্টদের হচ্ছে সাজেশন নিলে পরে
আপনার এটা পারফেক্ট, তখন আরো এখনো accuracy আসবে। তো আমরা এখন এসে যাচ্ছি, আমাদের মার্কটা একটু আমি বলে দিচ্ছি, আপনারা কে কোন ক্যাটাগরিতে পড়েন একটু শুধু বলবেন আর কি, ঠিক আছে? 29 পেয়েছেন কেউ? 29 থেকে 63 এই 2 নাম্বারের মধ্যে কেউ আছেন? না স্যার, 23 পাইছি। 29 থেকে 63 এই যে রেঞ্জ, এই 29 থেকে 63 এই রেঞ্জের মধ্যে কেউ আছেন? তাহলে কেউ নাই মনে হয়। স্যার আমি আছি না। 30। HM মিলন জমাদ্দার, জি স্যার। আর কেউ আছেন মিলন জমাদ্দারের সাথে? আর কেউ আছেন? না স্যার, আমি তো নাই স্যার, আমি নাই স্যার। আপনি 30 স্যার বলুন না। আমি তো কথা বলতে যাচ্ছিলাম। না স্যার, আমি বলি নাই স্যার, আমার স্কুল এখানে নাই স্যার। আমি বলছি 29 থেকে 63 এই রেঞ্জের মধ্যে কেউ নাম্বার পেয়েছেন? জি স্যার, আমি 30 নাম্বার পেয়েছি। তো তিতুমির পেয়েছেন 30 নাম্বার? জি স্যার। আপনি না বললেন আপনার অপশন এখানে নাই? একটা শুধু 8 নাম্বারটা অপশন নাই, ও আর আচ্ছা, সবগুলো যোগ করে আমি 30 পেয়েছি। আপনার কপালে অনেক দুঃখ, আপনি তীব্র ডিপ্রেশনে ভুগছেন নাকি? স্যার অনেক ডিপ্রেশনে ভুগতেছি, অনেক। আরে বুঝতে পারছি। তাহলে যাই হোক, আপনার ডিপ্রেশন কমে যাক, এটা হচ্ছে আমরা দোয়া করি। তাহলে 29 থেকে 63 হচ্ছে তীব্র ডিপ্রেশন। 20 থেকে 28 এর মধ্যে কে কে আছেন একটু বলেন। আমি আছি স্যার 23। আমিও 23। স্যার আমি আছি 20 আছে স্যার, 20। আচ্ছা, 20 থেকে 28 এর মধ্যে যারা আছেন তাদের মাঝারি ডিপ্রেশন, বুঝতে পেরেছেন? ডিপ্রেশন আছে লাইফে, পাওয়া না পাওয়া এরকম কিছুই আছে। 20 থেকে 28 এর মধ্যে মাঝারি মধ্যম লেভেলে, বুঝতে পেরেছেন? আর 14 থেকে 19 এর মধ্যে যারা আছেন, নিশ্চয়ই অনেকেই আছেন তাই না? 14 থেকে 19, জি স্যার, আমার 17। 14 থেকে 19 যারা, তারা মোটামুটি স্যাটিসফাইড, হালকা কিছুটা ডিপ্রেশন আছে তাদের মধ্যে 14 থেকে 19 এর মধ্যে। আপনাদের ক্যারেক্টারের সাথে মিলে যায় কিনা যে 14 থেকে 19 যারা পেয়েছেন তারা হালকা ডিপ্রেশন, মানে কিছু কিছু জায়গায় একটু মানে অপূর্ণতা রয়েছে আর কি, এরকমটা হালকা ডিপ্রেশন। আর 0 থেকে 13 এই রেঞ্জে কেউ আছেন? জি স্যার। জি স্যার। স্যার স্যার দেবেন। আচ্ছা, 0 থেকে 13 যারা ভাইয়া আছেন আপনি তারা কি খুবই, ডাক্তার? 11 0 স্যার, থেকে 11। 13 যারা আছেন তারা নরমাল কন্ডিশনে আছেন, অর্থাৎ মানে ডিপ্রেশন থাকলে খুবই মৃদু বা একদম লাইট, খুবই সামান্য পরিমাণ, মানে না হলেও চলে এরকম। রাসেল মিয়া হ্যান্ড রাইজ করেছেন, বলবেন? স্যার আমার 3 মার্কস। কত? 3। 3। তার মানে আপনার তো ডিপ্রেশন নাই, জি স্যার, আমার তো ডিপ্রেশন নাই, আমি সবসময় স্যাটিসফাইড, তাই তো? ভাই আপনার রাসেল মিয়া, আপনি আপনার জীবন নিয়ে খুব আপনার মানে লাইফ স্টাইল, আপনার জীবন কিছু মিলে আপনি খুবই আলহামদুলিল্লাহ আছেন, তাই তো? জি স্যার, আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি স্যার। আর ভালো মানুষের লাইফ, যাই হোক লাইফে আপস এন্ড ডাউন থাকে, আমরা এটা সবার লাইফেই থাকে। তো সর্বজেদেরকে টিকিয়ে রাখা, সর্বাবস্থায় উপর ভরসা রাখা সবচেয়ে ভালো, ঠিক আছে? তো আমরা এই টেস্টটার মাধ্যমে আমাদের নিজেদের কে কতটুকু ডিপ্রেশন, এই ডিপ্রেশন টেস্টের মাধ্যমে আমরা কে কতটুকু ডিপ্রেসড, কার মনে কেমন দুঃখ, এটা আমরা একটু কিছুটা হলেও আজ করতে পেরেছি, জানতে পেরেছি। অনেকটা কি মিলে গিয়েছে? আপনাদের সাথে কি মিলেছে কিনা, নাকি একদম মেলে নাই এরকমটা হয়েছে? কি অধিকাংশই মিলছে? অনেক মিলে। স্যার 80% প্লাস।
আচ্ছা বলে ধরা যায়। কিছু আপনি কিছু একটু মিল আরো ছিল, ভালো কিছু চেষ্টা কিছু করে দেখেন। কনফিউজও ছিল। জি জি রাকিব মিয়া, বলছি স্যার কিছু মিল ছিল আর কিছু কিছু কনফিউজ ছিল। কিছু কিছু কনফিউজ থাকবে কারণ অ্যান্সার গুলা তো সব কাছাকাছি, জি স্যার। এই জন্য কিছুটা কনফিউজ থাকবে। যাই হোক এটা ব্যাপার না, খুবই ভালো। আপনারা আশা করি আপনারা এটা এনজয় করেছেন। অনেকের বোরিং লাগতেও পারে, কিছু করার নাই। আমরা এখন আমাদের সাইকোলজিতে চলে যাই। এটা একটা সাইকোলজিক্যাল টেস্ট, যদিও আমরা লম্বা সময় ধরে এই টেস্টটা নিয়েছি, কারণ এখানে আপনাদেরকে গ্রুপগুলাতে দিয়ে দিলে এটা রেসপন্স বেশি পাওয়া যেত না, যে কারণে আমরা লাইভ এটা আমরা করার চেষ্টা করেছি। এখন আসেন বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি এন্ড ফিজিওলজি। আগেই বলেছি এই সাবজেক্টটাতে আমাদের প্রায় 4টা সাবজেক্ট একসাথে। প্রায় কয়টা? 4টা সাবজেক্ট একসাথে করে। স্যার আমি কিছু শুনতে পাচ্ছি না। কি সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, আমরা তো শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে যিনি শুনতে পাচ্ছেন না, আপনার ওখানে একটু নেটওয়ার্ক কানেকশনের সামহাউ প্রবলেম আছে। ওকে, এখন আমরা চলে যাই, যেহেতু লম্বা সময় হয়ে গিয়েছে। আমরা একটু এই সাবজেক্টে বলেছি 4টা সাবজেক্ট আছে, সাইকোলজি আছে, ফিজিওলজি আছে, অ্যানাটমি আছে এবং ফিজিওথেরাপি। এই 4টার কম্বিনেশনে সিলেবাসে বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি এন্ড ফিজিওলজি এই সাবজেক্টটা ডিজাইন করা আছে, এটা সিলেবাসটা ডিজাইন করা। তো আমরা প্রথমে সাইকোলজিটা কি, সাইকোলজি আমাদের অনেকের হয়তো ধারণা আছে, আবার অনেকের একটু দেখলে ধারণা কামাতে হবে যে আমরা আগে থেকে অনেকে জানি। একটু সবাই মিউট করে রাখেন। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? একটু সবাই মিউট করে রাখেন। সমস্যা বেশি। এই শিমলা, খালি শিমলা তোমারটা মিউট করো, ক্যামেরাটা অফ করো। ক্যামেরা তো অফ করছি ভাইয়া, কিন্তু কাজ হচ্ছে না কেন বুঝতেছি না। তুমি মিউট করে রাখো, মিউট। এই যে ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। ও আচ্ছা, আমি এই কথাই জিজ্ঞেস করতেছিলাম, আমি বুঝতে পারতেছিলাম না কি আলামিন করব। তালুকদার, একটু হ্যাঁ হ্যাঁ, এই কাইন্ডলি যে মিউট কর তোমার। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আবার মিউট করা হয়েছে। মতিউর রহমান, আলামিন আচ্ছা, তালুকদার, দেখা যায় না। সিমলা। হ্যাঁ দেখা গেলে একটু বললেন, আমার এই যে একটু ফোনে প্রবলেম আছে। ঠিক আছে, আপনার এখন আর ভিডিও দেখা যাচ্ছে না, যদিও আমি আগেও দেখিনি। যাই হোক, সবাই মিউট করেছেন, ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি সাইকোলজিতে। একটু খেয়াল করেন, সাইকোলজি হলো মানুষের মনের ক্রিয়া প্রতিক্রিয়া, আচরণ এবং মানসিক প্রতিক্রিয়া সমূহের বৈজ্ঞানিক অধ্যয়ন। সায়েন্টিফিক যে বিষয়, সায়েন্টিফিক স্টাডি, এটা হচ্ছে সাইকোলজি। কি নিয়ে সায়েন্টিফিক? কিসের সায়েন্টিফিক? মানুষের মনের মধ্যে, মানুষের মনের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া, আচরণ এবং মানসিক যে প্রসেস গুলো আছে, এগুলার সায়েন্টিফিক স্টাডি হচ্ছে সাইকোলজি। এটি মানুষের চিন্তা, অনুভূতি, আবেগ এবং আচরণের বিভিন্ন দিক বিশ্লেষণ করে এবং কিভাবে মানুষের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এই প্রতিক্রিয়াগুলোর সঙ্গে সম্পর্কিত তা বোঝার চেষ্টা করে। সাইকোলজি বিভিন্ন উপায়ে জীবনের প্রায় সব ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কাজের পরিবেশ এবং সামাজিক সম্পর্ক উন্নয়ন। সাইকোলজি খুব বড়, খুব বেশি ভূমিকা পালন করে আমাদের লাইফে। সেটা আমাদের শিক্ষা ক্ষেত্রে হতে পারে, আমাদের শারীরিক হতে পারে, আমাদের মানসিক হতে পারে, আমাদের কাজের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে? তো এই সবগুলা ক্ষেত্রে সাইকোলজি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা একটু আগে একটা টেস্ট নিলাম, এখানে আমরা আমাদের পার্সোনালিটির একটা দিক বা আমাদের লাইফের সাথে রিলেটেড সম্পর্কিত একটা দিক আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি, আর সেটাও কিন্তু সাইকোলজির একটা পার্ট। এখন আসেন স্পোর্টস সাইকোলজি। এই সাইকোলজিটা আমাদের স্পোর্টস সাইকোলজি মিন করে যে প্লেয়ারদের সাইকোলজি নিয়ে। স্পোর্টস সাইকোলজির যে কাজ, স্পোর্টস সাইকোলজির যে আলাদা একটা পার্ট আছে সেটা নিয়ে আমরা একটু দেখি। স্পোর্টস সাইকোলজি এমন একটি ক্ষেত্র যা ক্রীড়াবিদদের মানসিক উন্নয়নে সহায়তা করে, যাতে তারা তাদের কর্মক্ষমতা উন্নত করতে পারে। এটি ক্রীড়াবিদদের মনের পরিচালনা করতে সহায়তা করে, যেমন আত্মবিশ্বাস বাড়ানো, উদ্বেগ হ্রাস এবং ফোকাস বজায় রাখা। এখন
স্পোর্টসম্যানদের ক্ষেত্রে সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো ঘটে এটা হচ্ছে স্পোর্টস সাইকোলজির পার্ট। নর্মাল মানুষদের ওভারঅল সবার ক্ষেত্রে সাইকোলজি, আর স্পেসিফিক ভাবে যদি আমরা স্পোর্টস সাইকোলজি টার্মটা ইউজ করে থাকি সেই ক্ষেত্রে এটা ক্রীড়াবিদদের মানসিক এবং মানসিক ডেভেলপমেন্টের যে ডেভেলপমেন্ট প্রসেসের হেল্প করে এটা স্পোর্টস সাইকোলজি। তাদের যেমন আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে চরম ডিপ্রেশনে ভুগছেন, কেউ কেউ মধ্যম ক্যাটাগরির ডিপ্রেশনে ভুগছে, আবার কেউ কেউ একবারে ডিপ্রেশন নাই বললেও চলে, আবার কেউ কেউ হালকা ডিপ্রেশনে ভুগছে। বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে, ক্রীড়াবিদদের ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়। যারা ক্রীড়াবিদ স্পোর্টস পারসন তাদের ক্ষেত্রেও কিন্তু এরকমটা হয়। নর্মাল, তারাও তো নর্মাল পিপল, অ্যাজ এ হিউম্যান বিং তাদেরও এই টাইপের পার্টগুলো রয়েছে। সো তাদের পারফরমেন্স ইনহ্যান্স করার জন্য এই একজন মানুষ চরম ডিপ্রেশনে ভুগছে, তাকে যদি আপনি তার পারফরমেন্স স্বাভাবিকভাবে ভালো হওয়ার কথা না, স্বাভাবিকভাবে তার পারফরমেন্স কিন্তু কমে যায়। সেটা আপনি স্পোর্টসের দিক দিয়ে বলেন, কাজের ক্ষমতার দিক দিয়ে বলেন, প্রোডাক্টিভিটির দিক দিয়ে বলেন, তাকে দিয়ে ভালো ভালো কাজ করালেও কিন্তু ভালো কাজ করানো খুব বেশি যে ইফেক্টিভ হবে তা নয়। কারণ কি, সে চরম ডিপ্রেশনে ভুগছে। এটা জাস্ট একটা ফর এক্সাম্পল আমি বলছি। এরকম অনেকগুলা সাইকোলজিক্যাল বিষয় আছে। তো এই সাইকোলজিক্যাল স্পোর্টস সাইকোলজি কি করে, সাইকোলজিস্টদের মাধ্যমে, সাইকোলজিস্ট যারা থাকেন যারা ওনাদের মাধ্যমে মনোবিজ্ঞান, ক্রিয়া মনোবিজ্ঞান যারা থাকে, ক্রিয়া মনোবিদ যারা থাকেন ওনাদের মাধ্যমে এই স্পোর্টস সাইকোলজি চেষ্টা করেন কার কোথায় কি সমস্যা আছে এবং সেভাবে কি ডেভেলপ করা যায়, তার ওই ট্রিটমেন্টের মাধ্যমে তার আত্মবিশ্বাস বাড়ানো, তার মধ্যে যদি এনজাইটি কাজ করে, প্রচুর পরিমাণে উদ্বেগ কাজ করে, অল্পতেই খুব মানে কি হয়ে যায়, খুব বিচলিত হয়ে যায় যে আজকে রাত্রে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা, আমি কি একটা অবস্থা, আমি একজন বাংলাদেশ টিমের খেলোয়াড় এবং খেলা নিয়ে আমি এমন চিন্তিত যে আমি মাঠে পারফর্ম করতে পারছি না, ফোকাস বজায় রাখতে পারছি না, যে এই যদি এক বলে আউট হয়ে যায়, যদি এক বলে আমি আউট হয়ে যাই তাহলে কি হবে, দর্শক আমাকে গালিগালাজ করবে, এরকম। সো ক্রীড়াবিদদের ক্ষেত্রে এরকম, কিন্তু যদি কারোর এরকম সাইকোলজিক্যাল প্রবলেম থাকে তাকে সাইকোলজিস্টের মাধ্যমে তার স্পেসিফিক দিকে ওই খেলার প্রতি তাকে ফোকাস বজায় রাখতে এই সাইকোলজি, স্পোর্টস সাইকোলজি সহযোগিতা করে। According to Brown and Mahoney, sports psychology is the application of psychological principles to sports and physical activity at all levels of skill improvement. A Brown and Mahoney psychologist ওনারা কি বলেছেন, স্পোর্টস সাইকোলজি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সাইকোলজিক্যাল প্রিন্সিপালস, সাইকোলজিক্যাল যে প্রিন্সিপালস বা মূলনীতিগুলো রয়েছে, হ্যাঁ, সাইকোলজিক্যাল যে প্রিন্সিপালস বা মূলনীতিগুলো রয়েছে এইগুলার অ্যাপ্লিকেশন মিন্স এখানে ব্যবহার, অ্যাপ্লিকেশন অফ সাইকোলজিক্যাল প্রিন্সিপালস কোথায়, টু স্পোর্টসে এন্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে, স্পোর্টস এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে সাইকোলজির অ্যাপ্লিকেশন, সাইকোলজিটাকে ব্যবহার করা, সাইকোলজিক্যাল প্রিন্সিপালস গুলা ব্যবহার করা at all levels of skill development. স্কিল ডেভেলপমেন্টের যতগুলা লেভেল আছে, যতগুলা পর্যায় আছে, এটাই হচ্ছে স্পোর্টস সাইকোলজি। এখন অনেক সময় পরীক্ষা আসে, 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেন আছে, স্পোর্টস সাইকোলজি কাকে বলে। আপনারা চাইলে ইংরেজিতে লিখতে পারেন, চাইলে বাংলায়ও নিজেদের মতো করে লিখতে পারেন বা এখান থেকেও নিতে পারেন। ইংরেজিতে লিখলে কোনো সমস্যা নাই, লিখতে পারেন। ইভেন বাংলার মধ্যে যদি কেউ ইংরেজি এক্সট্রা দিতে পারেন, সংজ্ঞা দিতে পারেন বা ডেফিনেশন দিতে পারেন, আরো ভালো। ওকে, স্পোর্টস সাইকোলজিস্টরা ক্রীড়াবিদদের মানসিক গুলাকে ডেভেলপ করার গুলি শেখায়, প্রতিযোগিতার সময় সর্বোচ্চ স্তরে পারফরমেন্স অর্থাৎ হাই লেভেল পারফরমেন্স দিতে তাদেরকে সাহায্য করে। স্পোর্টস সাইকোলজিস্টরা আগেই বলছিলাম এই কাজগুলা করেন যাতে করে প্লেয়াররা ডিপ্রেস না হয়, তাদের যেন লক্ষ্য নির্ধারণ করতে অসুবিধা না হয়, তারা যেন মোটিভেশন
না পেয়ে হতাশ না হয়ে যায়, তারা যেন নিজেরা নিজেদেরকে মোটিভেট করতে পারে। আপনারা বাংলাদেশে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে যদি লিস্ট করা হয়, বাংলাদেশের মানুষ বেশি খেলা প্রিয়। আপনারা ফুটবল বলেন, ক্রিকেট বলেন, দেখবেন বেশিরভাগ মানুষ কোনো একটা প্লেয়ার এলাকার ফুটবল খেলা যদি দেখে থাকেন, অনেকে বুঝবেন অনেক এলাকার মাঠগুলো আছে, বড় বড় টুর্নামেন্ট হয়, সেখানে 10,000, 20,000, 30,000 করে দর্শক হয়। স্টেডিয়াম গুলাতে তো আরো বেশি হয়। তো প্লেয়াররা ভালো খেললে খুব উৎসাহ দেয়। একটা প্লেয়ার ধরেন ভালো খেলছে, খুব ভালো বলছে, প্রশংসা করছে, আবার ইন দ্য মিন টাইম সে যদি পরের ম্যাচটা খারাপ খেলে, তাকে আবার দর্শক গালিগালাজ করছে, তাকে বুলিং করছে, তাকে নিয়ে ট্রোল করছে, এরকম হয় না? আপনারা এরকম দেখেছেন? জি স্যার, প্রচুর হয় এরকম। জি স্যার, প্রচন্ড এটাই পরিমাণে বেশি হয়, হয়। তাই না? এটার কারণ কি? কারণ আমাদের দেশের সাধারণ পাবলিক, আমরা যারা সাধারণ মানুষ, আমরা খুবই স্পোর্টস এর প্রতি আমাদের প্যাশনটা অন্যরকম কাজ করে, অন্যরকম অনুভূতি কাজ করে। আমরা স্পোর্টসটাকে এত ওন করি যে এই নাজমুল হাসান শান্ত খারাপ খেলেছে আমরা মেনে নিতে পারি না, কেন হচ্ছে আরো ভালো প্লেয়ার আছে তাকে কেন নেয় না, এটা অনেক সমালোচনা করি, অনেক ট্রোল। এগুলা যদি তারাও দেখে, তারাও কিন্তু দেখে। তারপরেও তারা পারফরমেন্স কেন খারাপ হচ্ছে, কোন দিকটা ডেভেলপ এর, তারপরে হচ্ছে তাকে আরো স্পেশাল ভিন্ন ভিন্ন ট্রেনার, ভিন্ন ভিন্ন কোচ থাকে। সো তারা সবাই মিলে ওই প্লেয়ারের ডেভেলপমেন্টের জন্য কাজ করে, যাতে করে সে পিক পারফরমেন্সে নিজেকে নিয়োজিত করতে পারে বা নিজেকে নিয়ে যেতে পারে, তার পারফরমেন্সটা হাই লেভেলে নিয়ে যেতে পারে। এইগুলা নিয়ে কিন্তু স্পোর্টস সাইকোলজিস্টরা কাজ করে থাকেন, স্পোর্টস সাইকোলজি। সো স্পোর্টস সাইকোলজির কিছু ইম্পর্টেন্ট দিক রয়েছে। মোটিভেশন একটু আগে বলছিলাম, গোল সেটিং, মেন্টাল রেজিলিয়েন্স, টিম ডায়নামিক্স। মোটিভেশন কি ক্রীড়াবিদদের তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করা। মোটিভেশন দুই রকমের আছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মোটিভেশন হচ্ছে অনেকটা কাইন্ড অফ সেলফ মোটিভেটেড, অথবা অন্য মাধ্যমেও হতে পারে ইন্ট্রিনসিক। যেমন আমি আপনাদেরকে বললাম যে আপনারা যদি আজকের ক্লাসটা ফুলফিল করেন, তাহলে আমি আপনাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে মার্ক আছে, এই মার্ক আমি বেশি করে দিব আপনাদের সবাইকে। আমি যারা আছেন এখানে, আমি সবার নোট নিচ্ছি, কে কে আছেন নাম নিয়ে নিচ্ছি, সবাইকে আমি ইন কোর্সের মার্ক বেশি দিয়ে দেব। তাইলে যেটা হবে, আপনারা সবাই মোটিভেশন পাবেন। আমি কিন্তু বিনিময়ে আপনাদের কি দিচ্ছি, কোনো টাকা পয়সা দিচ্ছি না, আপনাদের জন্য বাড়ি গাড়ি কিছুই দিচ্ছি না, বাট আমি আপনাদেরকে মার্ক, আপনারা যদি ক্লাসে অ্যাটেন্টিভ থাকেন, ক্লাসে যদি মনোযোগী থাকেন, রেগুলার ক্লাস করেন, আপনাদেরকে আমার হাতে যে মার্ক আছে সেটা আমি বেশি করে দিব। এটা হচ্ছে কাইন্ড অফ ইন্ট্রিনসিক মোটিভেশন। আপনি যদি আজকে এই ক্লাসগুলো ভালো করতে পারেন, আপনি পরীক্ষায় ভালো করবেন। আপনি এখন চিন্তা করছেন, হ্যাঁ আমাকে পরীক্ষায় ভালো করতে হবে, তাহলে আমার ভালো জায়গায় যেতে পারবো। এই যে নিজেকে মোটিভেট করার এই টাইপের যে প্রসেস, এটা হচ্ছে ইন্ট্রিনসিক, অর্থাৎ অভ্যন্তরীণ যেটা কাজ করে। আর এক্সট্রিনসিক মোটিভেশন, আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, এক্সট্রিনসিক মোটিভেশন যেটা বলছিলাম, এক্সট্রিনসিক মোটিভেশন হচ্ছে বাহ্যিক, যেটা আপনারা আজকের ক্লাসটি করলে আমি সবাইকে 500 টাকা করে দিব, যদি এরকম করে। তার মানে কি, আপনারা কোনো কিছু পাওয়ার আশায়, এবং সেটা ভিজুয়াল কেমন, যে ক্রিকেটাররা যদি ওয়ার্ল্ড কাপ জিতে, তাহলে সবাইকে একটা করে বাড়ি দেওয়া হবে। তারা মোটিভেশন নিচ্ছে কি, আমরা ঢাকায় যে একটা করে বাড়ি পাবো, আমাদের ভালো খেলতে হবে, ওয়ার্ল্ড কাপ জিততে হবে। তারপরে সবাই যদি ভালো খেলে, সবাইকে এই 300 ফিটে একটা করে প্লট দেওয়া হবে। এরকম এই টাইপের যে টার্গেট ফিল আপের জন্য, এই টাইপের যে মোটিভেশন যেটা পাওয়া হয় টাকার বিনিময় বা কোনো কিছুর বিনিময়, তখন এটা হয়ে যায় এক্সট্রিনসিক মোটিভেশন। বাট নাম্বারটা কিন্তু ইন্ট্রিনসিক, বা হতে পারে যে আজকে যদি বাংলাদেশ জিতে, বাংলাদেশের মানুষ আপনাদেরকে অনেক ভালোবাসবে, দেশের মানুষ আপনাদেরকে মাথায় তুলে রাখবে, ইতিহাসের পাতা আপনাদের নাম থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই যে
এটাও কিন্তু এক ধরনের মোটিভেশন, বাট আপনি কি পাচ্ছেন সেটা আপনি বাহ্যিকভাবে এরকম দালান কোঠা, টাকা পয়সা, এটা ওটা পাচ্ছেন না। এই জন্য ওটা হচ্ছে ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক হচ্ছে আউটসাইড, যেটা খুব সহজে দেখা যায় যে এটার বিনিময়ে এটা পেয়েছি। এরকম গোলস, মেন্টাল রেজিলিয়েন্স, চাপ এবং চাপ সামলানোর ক্ষমতা বৃদ্ধি করা, টিম ডাইনামিক্স, দলগত কাজ এবং যোগাযোগের দক্ষতা উন্নত করা। তো এগুলো হচ্ছে স্পোর্টস সাইকোলজি কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ইম্পর্টেন্ট কিছু বিষয়। এইগুলা নিয়ে স্পোর্টসম্যানদের সাথে স্পোর্টস সাইকোলজিস্টরা কাজ করে থাকেন। এরপরে আছেন পারফরম্যান্স এনজাইটি, আর একটা পয়েন্ট আছে পারফরম্যান্স এনজাইটি। প্রতিযোগিতার আগে এবং সময়কালে স্নায়ু বিকতা বা উদ্বেগ মোকাবেলা করা। যেমনটা বলছিলাম একটু আগে, এক্সাম্পল দিচ্ছিলাম যে আজকে রাত্রে খেলা, আমি চিন্তা করছি যদি এক বলে আউট হয়ে যায়, ভালো না খেলতে পারলে মানুষ আমাকে গালিগালাজ করবে, এরকম এরকম। আপনারা আচ্ছা এরকম দেখেছেন বাংলাদেশ টিম হেরে গিয়েছে খুব কন্টেস্টে, ক্রিকেটের ক্ষেত্রে হেরে গিয়েছে, তারপরেও প্লেয়াররা মাঠের বাইরে খুব হাসি খুশি, এরকম কোন সিন দেখেছেন? আমি দেখেছি, আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন, বা খুব স্বাভাবিক। কারণ এরকম থাকার কারণ কি, যেন এই হারের প্রভাব পরের ম্যাচে যেন না পড়ে, তাদের উপরে যেন এটা খুব বড়ভাবে না পড়ে। ঠিক আছে, খুব সহজেই তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারে। এটাও কিন্তু একটা নিজের পারফরম্যান্স এনহ্যান্স করতে সাহায্য করে, নিজের পার্সোনালিটিটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। আপনি হেরে গিয়েছেন, এখন আপনি সেই সঙ্গে পরে 2-3 ম্যাচ খেলতেই পারছেন না, অসুস্থ হয়ে গিয়েছেন, এটা কি ভালো? নিশ্চয়ই না। আপনি একটা পরীক্ষা খারাপ দিয়েছেন, পরীক্ষা মনে হচ্ছে যে কোন রকম পাস করবেন, এই ভেবে পরের পরীক্ষাগুলো মানে এই টেনশনে পাস করবেন কি করবেন না, এই টেনশনে পরের পরীক্ষাগুলো আর দিচ্ছেন না, এটা নিশ্চয়ই নিজের জন্য ভালো না। তো ওই যেটা গিয়েছে পাস্ট ইজ পাস্ট, ওটা অতিক্রম করে গিয়েছে, যেটা সেটা চলে গিয়েছে, ওটা তো আর ফেরত পাওয়া যাবে না, হাজার কান্নাকাটি করলে, হাজার টেনশন করলে। ওটা থেকে লেসন নিয়ে কিভাবে ডেভেলপ করা যায় সেইভাবে আগাতে হবে। এগুলা কিন্তু সাইকোলজির পার্ট। স্পোর্টস সাইকোলজি ক্রীড়াবিদদের তাদের খেলায় শারীরিক দক্ষতার পাশাপাশি মানসিক শক্তিকে কাজে লাগাতে সাহায্য করে, যার ফলে তারা আরো সফল হতে পারে। আমি যে এক্সাম্পল গুলা দিচ্ছি একটু রিলেট করবেন, সবাই একটু চোখ বন্ধ করে মনে রাখবেন যে কোন টাইপের, এটা আমাদের আসলে বাস্তব জীবনে মিলছে কিনা, ইভেন আমাদের পার্সোনাল লাইফেও এরকম থাকে। ডেভেলপমেন্ট অফ স্পোর্টস সাইকোলজি, আমরা একটু দ্রুত যাব যেহেতু লম্বা সময় হয়ে গিয়েছে। প্রাথমিক ধাপে কি ছিল? একটা হচ্ছে এনসিয়েন্ট টাইম, আদি যুগ, 1900 শতাব্দী, এই দুটা প্রাথমিক ধাপে ছিল। স্পোর্টস সাইকোলজির ধারণা প্রাচীন গ্রিস ও রোমে দেখা যায়। একটু ধারণাটা ক্রম বিকাশ, স্পোর্টস সাইকোলজিটা কিভাবে আসছে, কোন সময়, কাদের মাধ্যমে পৃথিবীতে আসছে, সো এরকমটা একটু ধারণাটা একটু রাখবেন সবাই। প্রাথমিক ধাপে আদি যুগ এবং ঊনবিংশ শতাব্দী, 1900 শতাব্দী। স্পোর্টস সাইকোলজির ধারণা প্রাচীন গ্রিস ও রোমে দেখা যায়, যেখানে শারীরিক ও মানসিক প্রস্তুতি একসঙ্গে বিবেচিত হতো। 1900 শতাব্দীতে কি হয়েছে? আধুনিক স্পোর্টস সাইকোলজির সূচনা হয় 1890 এর দশকে উইলিয়াম জেমস এবং নরম্যান ট্রিপলেটের মতো মনোবিজ্ঞানীরা খেলার আচরণ ও মানসিক প্রক্রিয়া নিয়ে গবেষণা শুরু করেন। সাউন্ড আসছে তার থেকে, ওই কি ভুলে মিউট। মতিউর রহমান শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। একটু কাইন্ডলি মিউট করে রাখেন। ওকে, সো এই উইলিয়াম জেমস এবং নরম্যান ট্রিপলেটের মতো বিজ্ঞানীরা কি করেন, এই স্পোর্টস সাইকোলজি নিয়ে কাজ শুরু করেন। খেলার সময় যে প্লেয়ারদের বিহেভিয়ার, তাদের যে মেন্টাল প্রসেস, কিভাবে কোন সময় কোন সিচুয়েশনে কি করে, সেরকম এটা নিয়ে গবেষণা শুরু করে। আপনারা খেয়াল করবেন বা বিভিন্ন দেশে কিন্তু টিমের সাথে থাকেন, তাদেরকে আমরা পর্দায় দেখি না, বা
অনেক দেশ এভাবে সাইকোলজিস্টদের রিপোর্ট নেয়, প্রত্যেকটা প্লেয়ারের অ্যানালাইসিস করে ওই প্লেয়ার কোন সময় খেলতে পারে কোন সময় খেলতে পারে না। এমনও প্লেয়ার আছে একেবারে 20 রান থাকলেও সে কনফিডেন্স পায় না, আবার অনেক খেলোয়াড় আছে যে একেবারে 5 রান থাকলে সে বল করার কনফিডেন্স তার থাকে। এগুলো কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার এক একজনের ক্ষেত্রে। তো ওই স্পোর্টস সাইকোলজিস্টরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যে দেশের সাথে খেলা ওই দেশের প্লেয়ারদের এবং নিজের দেশের প্লেয়ারদের সবার অ্যানালাইসিস করে। আবার দেখবেন অনেক প্লেয়ারের কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে একটু ঝামেলা থাকে, যেমন যদি মানে এক্সাম্পল হিসাবে বলি যে ধরেন স্পিন বল খেলতে পারে না কিছু প্লেয়ার থাকে, কিছু প্লেয়ার থাকে ফাস্ট বল খেলতে পারে না, মানে ফাস্ট বলে কমফোর্ট ফিল করে না। আবার কিছু প্লেয়ার আছে কিছু স্টার প্লেয়ারদের বল অটোমেটিক খেলতে পারে না, বা স্টার প্লেয়াররা যখন ব্যাটিং করে তখন তাদের সময় ভালো বল করতে পারে না, এরকম হয় না? দেখেছেন এরকম? ধরেন জি স্যার। ম্যাক্সওয়েল ব্যাট করছে আর বল করছে ধরেন বাংলাদেশের মিরাজ, মেহেদী হাসান মিরাজ। এখন স্বাভাবিকভাবে তার মেন্টাল প্রেশারটা কেমন থাকার কথা মিরাজের? একেবারে ধরেন 20 রান দরকার ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার ব্যাটে বা ক্রিস গেইলের মতো প্লেয়ার ব্যাটে, তাইলে তার কিন্তু মেন্টাল প্রেশারটা অনেক থাকবে মিরাজের। আবার অনেক বলার থাকবে যে ভয়েই বল করতে পারবে না, বল ঠিক মতো পিচে ফেলতে পারবে না, এরকমও হতে পারে। যদিও আমাদের প্লেয়াররা অনেক স্ট্রং, সব দেশের প্লেয়াররা এগুলা নিয়ে অনেক কাজ করে থাকে, তাদেরকে তারা এগুলো ভয় পায় না, তারপরেও মানুষ তো কিছু দিক কাজ করে থাকে সেই। এরপরে তাহলে আমরা এটা এক্সাম্পল হিসাবে দিলাম। প্রাতিষ্ঠানিকীকরণ কিভাবে হয়েছিল? বিংশ শতাব্দীর প্রথমার্ধে 1920-এর দশকে রাশিয়ান বিজ্ঞানী পাভলভ এবং মার্কিন বিজ্ঞানী ইয়েলেসন মানসিক প্রস্তুতির উপর গবেষণা চালান। 1925 সালে লাজারাস পল তে প্রথা হিসেবে এই তে প্রথা হিসাবে কি করেন স্পোর্টস সাইকোলজি পাঠ্যক্রম, মানে এটা একটা একাডেমিক পার্ট হিসাবে উনি স্টার্ট করেন, চালু করেন। এটা 1925-এর দিকে। এটা সাইকোলজিটা কিভাবে আসছে সেটার একটা ধারণা বর্ণনা দিচ্ছে। 1960-এর দশকে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, আপনারা সাইকোলজি বানানটা জানেন তো ইংরেজিতে? PHY হ্যাঁ, সাইকোলজি বানানটা কিন্তু ইংরেজিতে একটু অনেকের জন্য ডিফিকাল্ট, যারা জানেন না একটু জেনে নেবেন, এখানে লেখা আছে অবশ্য। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন স্পোর্টস সাইকোলজি নিয়ে আলোচনা শুরু করে 1960। দেখেন কত শেষের দিকে, 1960 অলিম্পিক খেলা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় মানসিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অলিম্পিক যে কম্পিটিশন 1896 সালে আধুনিক অলিম্পিক হয়, আর এটা তো এনসিয়েন্ট টাইমে সেই 776 বিফোর ক্রিস্ট অলিম্পিক স্টার্ট হয়। তো এই যে মডার্ন অলিম্পিকের বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতা বা অলিম্পিক যে কম্পিটিশন, এই টাইপের কম্পিটিশনের জন্য প্লেয়ারদেরকে মানসিক প্রশিক্ষণ দেওয়া হতো, আর এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আধুনিক যুগে 1980 থেকে 90-এর দশক স্পোর্টস সাইকোলজি বিভিন্ন বিষয় যেমন আত্মবিশ্বাস, উদ্বেগ নিয়ন্ত্রণ, মনোযোগ বৃদ্ধি এবং দলের গতিশীলতার উপর জোর দেয়। স্পোর্টস সাইকোলজি বেশ কয়েকটা বিষয়, সেলফ কনফিডেন্ট, তারপরে এনজাইটি কন্ট্রোল, কনসেন্ট্রেশন ডেভেলপমেন্ট, এই টাইপের কাজগুলা কি করে। তারপরে টিম ডাইনামিক, যেটাকে বলা হচ্ছে দলের গতিশীলতার উপর জোর দিয়েছে এই 1980 থেকে 90-এর যে দশক। 2000-এর দশক থেকে বর্তমান সময়ে এখন দেখবেন প্রযুক্তি অনেকটা এগিয়ে গিয়েছে। প্রযুক্তি এবং গবেষণার অগ্রগতির সাথে স্পোর্টস সাইকোলজি আরো বিস্তৃত ও গভীর হয়। পারফরমেন্স উন্নয়ন, মানসিক স্বাস্থ্য এবং জীবন সমন্বয় কৌশল সহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বাড়ে। যেমন আজকে আপনাদেরকে একটা টেস্ট নিয়েছি হালকাভাবে, কিন্তু এটা ডিজিটাল ভাবে নেওয়া যায়। ডিজিটাল ভাবে কিছু কোশ্চেনের মাধ্যমেও সাইকোলজি টেস্ট করা যায়, কিছু ভিডিও দেখানোর মাধ্যমেও সাইকোলজি টেস্ট করা যায়, কিছু ইকুইপমেন্ট শরীরে স্থাপনের মাধ্যমেও সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া যায়। ঠিক আছে, এরকম ডিজিটাল প্ল্যাটফর্ম চলে আসছে।
সেটা স্পোর্টস পারফরমেন্সের জন্য, স্পোর্টসম্যানদের পারফরমেন্স ডেভেলপমেন্ট, মেন্টাল হেলথ এবং তাদের ওভারঅল ওয়েলবিং এর জন্য এটা কার্যকরী ভূমিকা পালন করে থাকে। মানসিক প্রস্তুতি, ক্রীড়াবিদদের পারফরমেন্স উন্নত করার জন্য মানসিক দক্ষতা প্রশিক্ষণ, আত্মবিশ্বাস ও উদ্বেগ নিয়ন্ত্রণ, ক্রীড়াবিদদের জন্য মানসিক স্থিরতা বজায় রাখা, প্রেরণা ও দলগত কর্মক্ষমতা, দলের সদস্যদের মধ্যে সমন্বয় ও প্রেরণা বৃদ্ধি করা, এইগুলা হচ্ছে এক্সট্রা কিছু ইম্পর্টেন্ট ধারণা। স্পোর্টস সাইকোলজির উন্নয়ন এবং প্রসার ক্রীড়াবিদদের মানসিক সক্ষমতা এবং প্রতিযোগিতায় তাদের সাফল্যকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তাহলে এই এখন যে স্পোর্টস আপনার আমাদের মধ্যে মানুষ অ্যাজ এ হিউম্যান বিং আমরা অনেক সময় ডিপ্রেশনে ভুগি, আমরা অনেক সময় অনেক পার্সোনালিটি ডেভেলপ করতে পারি না, পার্সোনালিটি লুজ হয়ে যায় অনেক ক্ষেত্রে, বা আরো অন্যান্য সমস্যা হয় যেটা আমাদের সাইকোলজিক্যাল প্রভাব পড়ে, সাইকোলজিক্যাল প্রভাবের কারণেই হয়ে থাকে। তো এগুলা ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে কি করতে হয়, সাইকোলজিস্টের সহযোগিতা নিতে হয় অথবা যারা ভালো জানেন তাদের সহযোগিতা নিতে হয়। তারপরে আমরা আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে এগুলা ডেভেলপ করতে পারি। স্পোর্টসম্যানদের ক্ষেত্রেও সেম। তাহলে সবাই বুঝতে পেরেছেন স্পোর্টস সাইকোলজি এবং ডেভেলপমেন্ট অফ স্পোর্টস সাইকোলজি, এই তিনটা বিষয় সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আমি শীটটা আপনাদেরকে দিয়ে দিব। আমরা পরের ক্লাসে ন্যাচারাল স্কোপ অফ শীটটা দিয়ে দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে, নয়তো একটু ঝাপসা দেখে যায়। ন্যাচারাল স্কোপ অফ সাইকোলজি ইন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস আমরা পরের ক্লাসে এটা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব, এটা নিয়ে আলোচনা করব। এরপরে এটা কিন্তু শুধু সাইকোলজি না, আবারও বলছি এই সাবজেক্টটা শুধু সাইকোলজি না, এটার মধ্যে আমাদের অ্যানাটমি পড়তে হবে, এটার মধ্যে আমাদের ফিজিওলজি পড়তে হবে, এটার মধ্যে আমাদের ফিজিওথেরাপি পড়তে হবে। ঠিক আছে, সুতরাং এটা লম্বা সিলেবাস হলে কমপ্লিট করতে একটু অসুবিধা হয়ে যায়। সবচেয়ে বেশি ক্লাস এই সাবজেক্টেই লাগে। তারপরেও আমরা ইনশাআল্লাহ টাইমলি সবকিছু শেষ করব আশা করি। অন্য ব্যাচগুলোর মতো আমরা সবকিছু শেষ করব।